নমস্কার প্রিয় দর্শক। আমার প্রত্যেকটি প্রতিবেদনে আমি একটা কথা বলবার চেষ্টা করি, তা হচ্ছে এবং জোরের সঙ্গে বলবার চেষ্টা করি, তা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একটি বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। এখন এই বিপর্যয় কতটা মোকাবেলা করতে পারবে, তারা নিজেদের কতটা রক্ষা করতে পারবে, সেটা তাদের বিষয় এবং বাংলার মানুষ সেটা বুঝে নেবে। কিন্তু এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক রণকৌশল ইতিমধ্যে তারা স্থির করে রাজনীতির ময়দানে নেমে পড়েছে। কিন্তু রণকৌশল স্থির করলে হবে কি, একের পর এক রণকৌশল তাদের ব্যর্থ হচ্ছে এবং বিপর্যয় তাদের অবধারিত এটা মনে করা হচ্ছে, রাজনৈতিক মূল একটা অংশ মনে করছে। তার প্রমাণও আপনাদের দেখাবো নিশ্চিতভাবেই। রণকৌশল তার আগে একটুখানি বলে নিই, যে রাজনৈতিক রণকৌশলগুলো স্থির করেছে বিপর্যয় মোকাবেলা করবার জন্য, তার মধ্যে একটা হচ্ছে অতি সম্প্রতি কলকাতায় যে একটি ঘটনা ঘটে গেল, বিশ্ববিখ্যাত ফুটবলার মেসিকে আনাকে কেন্দ্র করে, যাকে নিয়ে রাজ্য তথা বাংলার মুখ পুড়েছে সারা বিশ্বব্যাপী। বাংলার মুখ এর আগেও একবার পুড়েছিল আরজি করের ঘটনাকে কেন্দ্র করে, সারা দেশ তথা বিশ্বব্যাপী যাকে নাড়া দিয়েছিল, বাংলার মুখ পুড়েছিল। এবারও সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীদের কাছে আবার মুখ পুড়ল বলেই মনে করা হচ্ছে। যে দুর্নীতির গন্ধ বা যে দুর্নীতির অভিযোগ উঠে আসছে এই মেসিকে আনাকে কেন্দ্র করে, বিভিন্ন ধরনের দুর্নীতি, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অধিক অর্থে টিকিট বিক্রি করা। অনেকেই বলছে তৃণমূল কংগ্রেস 2026 সালে বিধানসভা নির্বাচনের যে অর্থের প্রয়োজন, সেই অর্থ খানিকটা ঘাটতি মেটাবার চেষ্টা করেছে, এটা অভিযোগ আকারে উঠে আসছে। অন্যদিকে জল, যেটা খেয়ে মানুষ বেঁচে থাকে, 20 টাকা দামের জল, সেই জল বিক্রি করার অভিযোগ উঠেছে 200 টাকা 300 টাকায়। ভাবা যায়। অথচ যারা মেসিকে দেখবার জন্যই স্টেডিয়ামের মধ্যে হাজির ছিলেন, তারা মেসিকে তো দেখতেই পারেননি। অনেক গরিব ঘরের সন্তান, বেকার ছেলেমেয়েরা বিভিন্নভাবে পয়সা হচ্ছে একত্রিত করে 10,000, 12,000, 5,000, 6,000 টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে পারলেন না। মেসিকে না দেখে কাদের দেখতে হলো? অরূপ বিশ্বাসের মতো, সৌরভ বিশ্বাসের মতো তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা, বেশ কিছু শিল্পীদের দেখতে হলো। কারণ ওই নেতা মন্ত্রীদের হচ্ছে পরিবারের লোকেরাই নাকি ওই মেসিকে ঘিরে সেলফি তুলতে ব্যস্ত ছিল। স্বাভাবিকভাবেই ক্রীড়াপ্রেমী যুব সমাজ, সমগ্র ক্রীড়াপ্রেমী মানুষ দেখতে না পেয়ে তারা বিস্তর ক্ষুব্ধ হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের উপরে, সর্বোপরি এই শাসকদের উপরে হচ্ছে বিরক্ত হয়েছে। ক্রীড়াপ্রেমী যুব সম্প্রদায়ের মন জয় করবার জন্য যে হচ্ছে একটা প্রক্রিয়া বলে মনে করা হচ্ছিল, সেখানে আবার তারা হচ্ছে এই রণকৌশলটা তাদের ব্যর্থ হলো। স্বাভাবিকভাবে ক্রীড়াপ্রেমী মানুষ, যুব সমাজ তারা ক্ষুব্ধ হয়েছে এই শাসকের প্রতি ভীষণভাবে। এছাড়াও শাসক দলের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির কারণেই তো রাজ্যের বড় একটা অংশের মানুষ তারা ক্ষতিগ্রস্ত বিভিন্নভাবে। সে হোক সংখ্যালঘু, হোক সে সংখ্যাগুরু, এই অংশের মানুষেরা, তাদের মাথায় এক সংকটের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবে রাজ্যের অধিকাংশ মানুষ শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। স্বাভাবিকভাবেই জনসমর্থনের দিক থেকে তৃণমূল কংগ্রেস ধীরে 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 সংখ্যালঘু হয়ে পড়ছে। এরপরেও আর একটা যে বড় বিষয়, বড় বিপর্যয়ের কারণ, সেটা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত যে সরকারটি চলছে পশ্চিমবঙ্গে, তাদের হৃৎপিণ্ড হিসেবে মনে করা হয় যে সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোটের বিপর্যয় অবধারিত। কারণ তাদের উপরে যে সীমাহীন বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ করে শাসক দলেরও একাধিক হচ্ছে সমর্থকরা। এবং এই মুহূর্তে শাসক দল থেকে সাসপেন্ডেড তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক হুমায়ুন কবির ধারাবাহিকভাবে এ কথা বলে চলেছেন। সাসপেন্ড হওয়ার আগে তৃণমূলে থাকাকালীন কথা বলেছেন, এখন তো বলছেনই। সীমাহীন বঞ্চনার অভিযোগ। এই কারণেই রাজ্যের সংখ্যালঘু অংশের মানুষ, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা শাসকের উপর থেকে যে সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এইবার যে ভিডিওটি আমার পেছনে দেখতে পাচ্ছেন। এখানে কাদের দেখতে পাচ্ছেন? অধিকাংশই হচ্ছে সংখ্যালঘু অংশের মানুষ। এবং তাদের হাতে কিসের ঝান্ডা? তাদের হাতে হচ্ছে আইএসএফের ঝান্ডা, কংগ্রেসের ঝান্ডা, এবং বেশ কিছু পরিমাণে দেখা যাচ্ছে সিপিআইএম এর কাস্তে হাতুড়ি আঁকানো লাল ঝান্ডা। এটা কাঁধে করে নিয়ে একটা বিজয় উল্লাস কিন্তু দেখা যাচ্ছে সেখানকার মানুষের। কিসের বিজয় উল্লাস? আপনারা জানেন এই ঘটনাটি ঘটেছে
হচ্ছে স্বরূপনগরের, বসিরহাটের স্বরূপনগরে বিধানসভার বাঁকড়া মাদ্রাসায় যে হচ্ছে নির্বাচন ছিল, সেই নির্বাচনে আইএসএফ, বাম এবং কংগ্রেস অর্থাৎ সংযুক্ত মোর্চার আহ, আহ, পক্ষ থেকে যে প্রার্থী দেওয়া হয়েছিল, মোট আসন ছটিতেই এই সংযুক্ত মোর্চা অর্থাৎ আইএসএফ, বামপন্থীরা অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের সমর্থিত প্রার্থীদের ব্যাপক জয় তারা হচ্ছে অর্জন করেছে। এখানে তৃণমূল কংগ্রেসকে একদম ধরাশায়ী করে দিয়েছে। বিজেপির তো কোনো কথাই থাকার কথা না মাদ্রাসায়, স্বাভাবিক ব্যাপার, কিন্তু তৃণমূল কংগ্রেস বড় বিপর্যয়ের মধ্যে পড়েছে। এখন পড়বে নাই বা কেন? একদিকে বিজেপি যেমন তৃণমূলকে অক্সিজেন যোগাবার জন্য হিন্দু মুসলমানের রাজনীতি করে চলেছে বলে অভিযোগ, সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষী একটি মনোভাব। এসআইআর কে কেন্দ্র করে বিজেপি যেভাবে মুসলিম বিদ্বেষী হচ্ছে রাজনীতি করে চলেছে, বিশেষ করে তৃণমূল থেকে আসা বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির, তিনি সম্পূর্ণরূপে অধিকাংশ জায়গায় মুসলিম বিরোধী কথা বলছে। তার প্রধান কারণ, তৃণমূল থেকে যখন সংখ্যালঘু অংশের মানুষরা তাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে, তখন বিজেপি মনে করলো এই অংশের মানুষগুলো যদি আবার বামেদের দিকে যায় তাহলে বাম শক্তিশালী হবে, আর বামপন্থীরা শক্তিশালী হওয়া মানে বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাওয়া। এটা কিন্তু বিজেপি বিলক্ষণ বুঝতে পারছে, কারণ বামপন্থীরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে চলেছে দীর্ঘ 34 বছর, সেইটাকে আবার ফিরিয়ে আনতে চাইছে। আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে বিজেপি, এমন অভিযোগই তো উঠে আসছে বামপন্থীদের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই বামপন্থীরা যে নীতি নিয়ে চলে, সেতে যদি বামপন্থীরা শক্তিশালী হয় তাহলে পরে আবার রাজ্যের মানুষের কর্মসংস্থান হবে, রাজ্যের মানুষ আবার শিল্প কলকারখানা হলে সেখানে চাকরি পাবে, নারীরা সুরক্ষিত থাকবে, গণতন্ত্র পুরো প্রতিষ্ঠা হবে, মানুষের মাথায় দুর্নীতির কারণে যে সংকটের বোঝা চেপেছে সেই সংকট থেকে মুক্তি পাবে। স্বাভাবিকভাবেই বিজেপি আর জায়গা করতে পারবে না এবং ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস ক্ষয়িষ্ণু শক্তিতে রূপান্তরিত হবে। সেই কারণেই এই মুসলিম অংশের মানুষ বা সংখ্যালঘু অংশের মানুষ যাতে তৃণমূল থেকে বেরিয়ে না আসে, তৃণমূলকেই যাতে রক্ষাকর্তা হিসেবে মুসলিমরা দেখে, সেই কারণেই একদিকে বিজেপির পক্ষ থেকে মুসলিম বিরোধী প্রচার, অন্যদিকে তৃণমূল মুসলিম দরদি সাজার একটা যে বিভ্রান্তিমূলক রাজনৈতিক প্রচার কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে, যেটা বামপন্থীরা বা সিপিএম পার্টি ধারাবাহিকভাবে বলে চলেছে। এবং এটা ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করেছে। এবং তৃণমূল এবং বিজেপির মধ্যে যে গোপন একটি সেটিং রয়েছে, যে সিপিএম পার্টি যে প্রচারটা করে ধারাবাহিকভাবে, সেটা ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করেছে, বিশ্বাস করতে শুরু করেছে। সেই কারণেই মানুষ আবার এই সংখ্যালঘু অংশের মানুষ বিশেষ করে তারা তৃণমূল কংগ্রেসের পাশ থেকে বেরিয়ে এসে কোথাও সিপিএম, কোথাও কংগ্রেস এবং কোথাও আইএসএফ এর সঙ্গে যুক্ত হচ্ছে। আর এইভাবে যদি একদিকে সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও ক্ষতিগ্রস্ত, তারাও বামপন্থীদের দিকে ঝুঁকছে, আপনার বাংলা বাঁচাও যাত্রা দেখে আপনারা অনুমান করতে পারছেন, কাতারে কাতারে মানুষ সভা সমাবেশ এবং মিছিলগুলোতে সামিল হচ্ছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে, বামপন্থীরা শক্তিশালী হচ্ছে। অন্যদিকে আবার যদি সংখ্যালঘু অংশের মানুষরা আবার সেই 2011 সালের আগের যে ঘটনা ঘটেছে, আবার যদি এই বামপন্থী বা সিপিএম পার্টিকে সমর্থন দিয়ে দেয়, তাহলে বিজেপির সমূহ বিপদ এবং তৃণমূল কংগ্রেসের বিপর্যয় রক্ষা করা বেশ কঠিন ব্যাপার। তৃণমূল কংগ্রেসের বিপর্যয় অবধারিত, এরকমই রাজনৈতিক মহলের একটা ধারণা তৈরি হয়েছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে আইএসএফ, বাম, কংগ্রেস এবং ধর্মনিরপেক্ষ যে দলগুলো রয়েছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে হচ্ছে আহ, লড়াই করতে পারে, রাজনৈতিক লড়াই, নির্বাচনী লড়াই, তাহলে বিজেপি যেমন নিশ্চিহ্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও ক্ষমতাচ্যুত হয়ে যেতে পারে এমন অবস্থা তৈরি হয়েছে। এবং এই যে বাংলা বাঁচাও যাত্রায় বিভিন্ন জায়গায় এই বামপন্থীদের যে নবীন প্রজন্মের নেতৃত্ব, তারা যে বক্তব্য রাখছে যে যদি বামপন্থীরা কোনো ক্রমে ক্ষমতায় আসতে পারে, মানুষ যদি তাদের সমর্থন যোগায়, তাহলে পরে সমস্ত দিক থেকে যে সংকটের বোঝা নামিয়ে নিয়ে আসা হয়েছে, যে দুর্নীতির কারণে এই দুর্নীতিগ্রস্তদের শাস্তি, সংকট থেকে মানুষের মুক্তি, কলকারখানা তৈরি, চাকরি বাকরি, বেকারের কর্মসংস্থান, নারী সুরক্ষা, এই সবগুলো আবার শুরু হয়ে যাবে নতুন করে। এবং এই সিপিআইএম এর যে নবীন প্রজন্মের যে মুখ, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, আকাশ কর, সপ্তর্ষি দেব, পলতান, দেবাঞ্জন,
এই অসংখ্য নেতৃত্ব, এদের প্রতি একটা বড় আস্থার জায়গা পুনরায় তৈরি হয়েছে সাধারণ মানুষের। কারণ এই বামপন্থী যে নবীন প্রজন্ম এবং প্রবীণ প্রজন্ম, এদের মিশ্রণে যে সিপিএম পার্টি এই মুহূর্তে চলছে, এরা আর যাই হোক দুর্নীতিগ্রস্ত নয়। দুর্নীতির অভিযোগ, তদন্ত দূরের কথা, এদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পর্যন্ত কেউ তুলতে পারছে না। স্বাভাবিকভাবেই দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই সংগ্রাম করে চলা এই বামপন্থীরা সিপিএম পার্টি এবং নবীন প্রজন্মের দিকে, মুখের দিকে তাকিয়ে আস্থা ভরসা রেখে মানুষ বেরিয়ে আসছে লাল ঝান্ডা কাঁধে নিয়ে এই সিপিআইএম পার্টির দিকে। স্বাভাবিকভাবেই 2026-এ যদি এইভাবে চলতে থাকে, এই ধরনের ঘটনাই ঘটবে। হচ্ছে বসিরহাটের স্বরূপনগর বিধানসভায় বাঁকড়া মাদ্রাসায় যে ঘটনাটি ঘটেছে, তৃণমূল কংগ্রেস একদম ধরাশায়ী, বিজেপি নিশ্চিহ্ন 2026-এর বিধানসভা নির্বাচনে, তারই পদধ্বনি শোনা যাচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের বড় একটা অংশ। এবং এই অংশের মানুষগুলো, তৃণমূল এবং বিজেপি থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় মানুষগুলো আইএসএফ, কংগ্রেস এবং সিপিএমকে সমর্থন যোগাচ্ছে। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে 2026 সালে বিধানসভা নির্বাচনে রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসকে ধরাশায়ী করবে। সেই সিদ্ধান্তটাকে মাথায় নিয়ে সিপিএমকে আবার সমর্থন যোগাচ্ছে। আর সিপিএম যদি এই মানুষের মর্যাদাটাকে, বিশ্বাসের মর্যাদাটাকে মাথায় রেখে হচ্ছে আগামী দিনে লড়াই আন্দোলনটাকে জারি রাখতে পারে, তাহলে সিপিএম পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ আরো উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে। শূন্যের গেরো আর থাকছে না। এবার 5টা 10টা আসনের লক্ষ্যমাত্রা নিয়ে তারা কিন্তু আর রাজনীতির ময়দানে নামছে না। তারা একটা বড় শাসকের বিপর্যয়ের কথা মাথায় রেখেই তারা লড়াইতে নামছে। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদনের বিষয়। যদি আপনার মনে হয় এই প্রতিবেদনটি সমস্ত অংশের মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবার আবেদন রইল। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।